আমরা শুধু নাম্বারগুলো পাচ্ছিলাম যে ওইখানে 5টা লাশ, ওইখানে 3টা লাশ, মানে মানে খুব স্বাভাবিক হয়ে গেছে তখন, মানে লাশ ওয়াজ এ নাম্বার। এখন যারা আসছে তারা কি আচরণ করতেছে মানুষের সাথে, এগুলো আমরা দেখতেছি একই আচরণ। এই বালুর ট্রাক ইজ কাম ব্যাক ফর ফিলিং দ্য গ্যাপ। যেই মানুষটা মারা গেছে রাস্তায়, যেই মানে এটা তো চিনে না, তো ওর লাশটা কী কারণে ও মানে আনতে, এই 10-12 জন লোক তারা তাদের জীবনের রিস্ক নিচ্ছে, কারণ এটা তার দায়। এই লাশ ফালাই আসতে পারবে না সে, এই লাশ তার থেকে বিচ্ছিন্ন না, এটা তার অংশ। আমার বোন মারা গেছে 4 তারিখে, আমার চাস্তো বোন, একই উঠানে, আমার কোলে করা মানুষ করা। ওর ব্রেন ইনজুরি অন্য কারণে ছিল, কিন্তু সব জায়গায় ব্রেন ইনজুরির পেশেন্ট, সার্জন পাচ্ছি না আমরা। ওর ব্রেনের ইনফেকশনের কারণে পানি জমে গেছে, সিটি হাসপাতালের র্যাব অফিসের অপোজিটে ভর্তি। 10টার সময় ফোন দিছে, ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো, আমি মনে হয় বাঁচবো না। আজকে ভারতে ককরোচ জনতা পার্টি ব্যানারে যে সমস্ত জনতা রাস্তায় নেমে আসলো, ছাত্র জনতা, ওখানে পুলিশ গুলি করে নাই। কেন করে নাই? কারণ এখানে আগে একটা জুলাই হয়েছে, জানে গুলি করলে কি হবে। আমাদের শহীদদের, আহতদের অভিশাপ তুমি তোমার ঘরের জায়গা দিছো, এটা তোমাকে এটার কাফফারা দিতে হবে। আমার বাচ্চার বয়স মনে হয় তখন 4 মাস। প্রত্যেক দিন বাসায় আসার পরে মানে আল্লাহর কাছে মাফ চাইছি যে কালকে আমি বেরোবো না, আজকে আমি যদি মারা যাই তাহলে আমার এই সন্তানটা বড় করার মতন একটা লোক নাই। কিন্তু পরের দিন তো আমি বাসায় থাকতে পারি নাই। আমি খুব চিন্তা করে গেছি, এরকম না আমি গেছি চলে গেছি, এটা সম্ভব না। এরকম অনেকে লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে নাই বাসায়, ঘুমাইতে পারে নাই রাতের পরে রাত। এটা জুলাই স্পিরিট, এটা সমস্ত মানুষের ডাক, এটাই গণসার্বভৌমত্ব। উপস্থিত সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। এখানে আমার শ্রদ্ধেয় ফরহাদ ভাই, রোমেল ভাই এবং আমার যে কমরেডরা যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে জুলাইয়ের লাল সালাম। জুলাইয়ের স্মৃতি আমার কাছে যতটুকু আছে, সেটা মানে যে পার্টগুলো আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট মনে হয়। আমার বাসা ছিল বসিলা মেট্রো হাউজিং, ওই গোরস্থানের উপরে একদম মানে কর্নারে আমার বাসা। এখান থেকে গোরস্থান দেখা যায়, যেখানে গণকবরগুলো হয়েছে। আমি যে ফ্লোরে ছিলাম ওটা দেখা যায়। বসিলা ব্রিজ থেকে কেরানীগঞ্জের দিকে যে ব্রিজটা গেছে, এটা পার হলে হচ্ছে এই পাশে র্যাব অফিস। তো আমরা হচ্ছে এইখানটাতে একত্রিত হইতাম, মানে খুব যোগাযোগ তো তখন করার সুযোগ ছিল না। একটা সময় সবাই চলে আসতো, বিশেষ করে হচ্ছে ওই পারে কেরানীগঞ্জ থেকে লোকজন আসতো, আর এইখানে যে হাউজিংগুলো ছিল হাউজিং থেকে আসলো। এটা বলতেছে এই কারণে, মানে জুলাই স্পিরিট এই কথাটা আমরা শুনি, কিন্তু আসলে জুলাই স্পিরিটটা কি এইটা আসলে ভাষার মাধ্যমে প্রকাশ করাটা মানে খুবই অসম্ভব। একটা ঘটনা বললে হয়তো এইটা মানে কিছুটা হয়তো একটা মানে আপনারা সবাই তো এটা ভিতর দিয়ে গেছেন, ফিল করতে পারবেন যে আসলে জিনিসটা কি। আগের দিন লড়াই হয়েছে, মানে র্যাব গুলি করতে করতে র্যাবের হচ্ছে গুলি শেষ হয়ে গেছিল, তখন অনেকে শহীদ হয়েছে, এই স্পটেই হয়েছে। 3 রাস্তার মোড় ওইখানটাতে হয়েছে, আর এদিক দিয়ে ব্রিজে গোড়া হয়েছে। রিক্সাওয়ালা মারা গেছে, স্টুডেন্ট মারা গেছে, শ্রমিক মারা গেছে। আমরা শুধু নাম্বারগুলো পাচ্ছিলাম যে ওইখানে 5টা লাশ, ওইখানে 3টা লাশ, মানে মানে খুব স্বাভাবিক হয়ে গেছে তখন, মানে লাশ ওয়াজ এ নাম্বার। তো গুলি শেষ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স এসে সে ওইদিকে না গিয়ে, ওই দিকটা তো ধানমন্ডিতে অনেক হাসপাতাল আছে, কেরানীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স দিয়ে অনেক সময় হাসপাতালের দিকে ওইদিকে না গিয়ে সে র্যাব অফিসের ভিতর ঢুকে গেছে। ঢুকে যাওয়ার 10 মিনিটের মধ্যে আবার গোলাগুলি স্টার্ট, মানে হচ্ছে মানুষ বুঝতে পারছে যে এটাতে গোলা বারুদ সাপ্লাই হয়েছে। এটা যেদিন ঘটছে তার পরের দিনের ঘটনা হচ্ছে, মানে অ্যাম্বুলেন্সও আর ছাড়তেছিল না লোকজন।
ব্রিজের এই পাশটাতে ব্যারিকেড, এইখানে র্যাব অফিস, এইখানে 3 রাস্তা। একটা অ্যাম্বুলেন্স আসলো, সবাই মিলে পিছনের লাশের যে কফিন, এই কফিন নামাইছে, কফিন খুলছে, লাশ উঠাইছে, নিচে দেখছে, ড্রাইভারের নামাইছে, নিচে যে কার্পেট ছিল, এই কার্পেটের নিচে, সিটের নিচে যে মানে খালি জায়গা, এইটা চেক করছে, সব ওকে, তারপরে এটা ছাড়ছে। এখন মানে এটা তো একটা ঘটনা বড় নয়, এই যে ঘটনাটা ঘটছে বিভিন্ন জন বিভিন্ন কাজ করছে। যারা লাশ নামাইছে তারা লাশ নামাইছে, যারা ড্রাইভারের নামাইছে তারা ড্রাইভারের নামাইছে, যারা গার্ড দিতেছিল তারা তাদের কাজ করতেছিল। এটা পুরা কাজটা করার পরে আমি বাসায় যখন গেছি তখন আমি চিন্তা করলাম যে আমরা তো আসলে কেউ কারোর সাথে কোনো কথা বলি নাই, কিন্তু একটা কাজ দুজন করতে যায় নাই। মানে আমরা কেউ কারোর সাথে কথা বলি নাই, কিন্তু কার কোনটা করতে হবে আমরা অটোনোমাসলি এটা করতেছিলাম। এই যে একটা কালেকটিভ মানে মানে কানেক্টেড একটা ব্যাপার, এটা ওই জায়গায় ওই স্পটে না থাকলে মানুষ আসলে মানে এটা ভাষার মধ্য দিয়ে প্রকাশ করা সম্ভব না। এইটা শুধু ওইখানে না, সমস্ত বাংলাদেশের মানুষ একটা স্পিরিটের অধীনে চলে আসছিল। এইটা চাইলেও অ্যাভয়েড করা সম্ভব ছিল না। আমার বাচ্চার বয়স মনে হয় তখন 4 মাস। প্রত্যেক দিন বাসায় আসার পরে মানে আল্লাহর কাছে মাফ চাইছি যে কালকে আমি বেরোবো না, আজকে আমি যদি মারা যাই তাহলে আমার এই সন্তানটা বড় করার মতন একটা লোক নাই। কিন্তু পরের দিন তো আমি বাসায় থাকতে পারি নাই। আমি খুব চিন্তা করে গেছি, এরকম না আমি গেছি চলে গেছি, এটা সম্ভব না। এরকম অনেকে লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে নাই বাসায়, ঘুমাইতে পারে নাই রাতের পরে রাত। এটাই জুলাই স্পিরিট, এটা সমস্ত মানুষের ডাক, এটাই গণসার্বভৌমত্ব। যে একসাথে মানুষ যখন একটা কিছু চায়, এটা খোদার চাওয়া, এটা আটকানোর ঠেকানোর কোনো সাধ্য কারণ নাই। এই যে বলছে যে একটারে গুলি করি একটাই যায়, বাকিগুলা যায় না। বাকিগুলো কোথেকে যাইবো? বাকিগুলো নাই তো, পুরোটা একটা। তোরা বেটা বাকিগুলা তোরা ইয়াবা কর, তোরা ড্রাগ নেস, তোরা তো করে ড্রাগ দিয়ে গুলি করাইছে। আর এনে আর কোনো বাকি মানুষ নাই, একটাই মানুষ ছিল। যেই মানুষটা মারা গেছে রাস্তায়, যেই মানে এটা তো চিনে না, তো ওর লাশটা কী কারণে ও মানে আনতে এই 10-12 জন লোক তারা তাদের জীবনের রিস্ক নিচ্ছে, কারণ এটা তার দায়। এই লাশ ফালাই আসতে পারবে না সে, এই লাশ তার থেকে বিচ্ছিন্ন না, এটা তার অংশ। যেই লোক গুলি খাইছে, যেই লাশটা মারা গেছে, হাসপাতালে ঘুরছে, সে মৃত্যুর পরও সে যুদ্ধ করছে। কারণ এই যে মৃতদেহটা কোনো জায়গায় রাখা যাচ্ছে না, নিচ্ছে না, এগুলো মানুষ দেখছে। সেই কালেকটিভ স্পিরিটের মধ্যে মানুষ আরও যুক্ত হয়েছে। মানে শহীদেরা মৃত্যুর পরও তাদের যুদ্ধ করে গেছে, এখনও করতেছে। এটা যদি কেউ মনে করে যে আইসা মানে অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে, এখন আবার হচ্ছে মানে আগের মতো লর্ড ক্লাইভের মতন আইসা দেশটারে পরিচালনা করবে এবং জনগণের এখানে কোনো মানে অংশগ্রহণ করার কোনো সুযোগ দিবে না, সেটা নাই বাংলাদেশ। সেটা যে নাই, তাদের কথাবার্তায় এই যে কয়েকদিন পরে তাদের চেঞ্জ করতে হচ্ছে। একবার বলে জুলাই মানে কি বলে জুলাই সনদ বলতে কিছু নাই, আরেকবার বলে অক্ষরে পালন করব। মানে হচ্ছে এইটা তাদের ভিতরে যে দুদুল্যমানতা, যখন বুঝে যে এই মানুষ খেপলে তারে ঠেকানোর মতন একটা শক্তি নাই। এই যুদ্ধটা শুধু আমরা আমাদের জন্য করছি এবং এইখানে সীমাবদ্ধ, বিষয়টা কিন্তু এরকম না, এটা একটা আন্তর্জাতিক যুদ্ধ। আজকে ভারতে ককরোচ জনতা পার্টি ব্যানারে যে সমস্ত জনতা রাস্তায় নেমে আসলো, ছাত্র জনতা, ওখানে পুলিশ গুলি করে নাই। কেন করে নাই? কারণ এখানে আগে একটা জুলাই হয়েছে, জানে গুলি করলে কি হবে। মোদিকে আটকাইতে আসবে না, মোদিকে ওরা ওই শেল্টার দিবে না। মোদির পতন অনেক সহজ হবে। এটা আমাদের মানুষরা এই জীবন দিয়া এটা আগে থেকে এই ক্ষেত্র রেডি করে রাখছে। এখানে পুলিশ কতগুলো মারা গেছে এটা তদন্ত করলে হয়তো বেরোবে, কিন্তু এখান থেকে যে আওয়ামী লীগারদেরকে সে জায়গা দিছে, বলে না যে পাপ বাপ কেউ ছাড়ে না, তারা তো ওইখানে গিয়ে মানে প্রচার দিছে 3 লক্ষ পুলিশ মেরে ফেলাইছে। ওরা তো এটা বিশ্বাস করে, তো ভালো হয়েছে। এখন আর পুলিশ তো তোমার প্রোটেক্ট করবে না, তোমার পতন ঘটবে। আমাদের শহীদদের আহতদের অভিশাপ তুমি তোমার ঘরের জায়গা দিছো, এটা তোমাকে এটার
কাফারা দিতে হবে। আমার বোন মারা গেছে 4 তারিখে, আমার চাস্তো বোন, একই উঠানে আমার কোলে করা মানুষ করা। ওর ব্রেন ইনজুরি অন্য কারণে ছিল, কিন্তু সব জায়গায় ব্রেন ইনজুরির পেশেন্ট, সার্জন পাচ্ছি না আমরা। ওর ব্রেনের ইনফেকশনের কারণে পানি জমে গেছে, সিটি হাসপাতালের র্যাব অফিসের অপোজিটে ভর্তি। 10টার সময় ফোন দিছে, ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো, আমি মনে হয় বাঁচবো না। আমি বেরোইছি, বসিলা র্যাব অফিসের সামনে দিয়া আমার তারা আসতে দিল না। আমি আবার বাসায় গেছি, আবারও আমার ফোন দিছে, ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো, আমার অপারেশন একটু পরে। 11:30টার দিকে আমি সম্ভবত রুমের বাইরে ফোন দিছি যে ভাই কী অবস্থা, এমনি বেরোতে পারতেছি না, বেরোনো দরকার। বলে তো এখন তো যোগাযোগ করা যাচ্ছে না, কোথায় কী অবস্থা, দেখি যদি সুযোগ হয় ফোন দিলে আইসো। আমি আর ওটা বলি নাই যে আমার বোনের, কারণ বললে লাভ কি, সব একই অবস্থায়, কোথাও কে কাকে সাহায্য করবে। আমার বাসার পিছন দিক দিয়ে ওদিকে একটা খাল ছিল, যে ময়লা পানি যাওয়ার, ওই যেটা পরে ওই ইয়ারা মুক্ত করছে জুলাইয়ের পরে, সিটি কর্পোরেশনের মেয়র। তো ওইটা পার হয়ে একটা নৌকা দিয়ে ওই দিক দিয়া রাস্তায় রাস্তায় হচ্ছে আওয়ামী লীগের গুন্ডারা বড় বড় সামুরাই ছুরি এগুলো নিয়ে বসা 4 তারিখে। তো যাই হোক, আমার কী কারণে জানি ওই দিন আমার আটকায় টাটকায় নাই, তারা আমার দিকে তাকাইছে। আমি হাসপাতালে যাওয়ার 10 মিনিট আগে আমাকে ফোন দিছে যে ওর অবস্থা ভালো না, আইসিইউতে নিতে হচ্ছে। মানে ও সার্জারি করার আগে যে ইঞ্জেকশনটা দিছে, এটা কতক্ষণের মধ্যে সার্জারি স্টার্ট করতে হয়, ডাক্তার আসতে পারে নাই, ওর খিচুনি উঠছে। আমি গিয়ে আর তারে পাই নাই, সে মারা গেছে। মানে অদ্ভুত বিষয়টা হচ্ছে, আমার কাছে পরে মানে আমার এত খারাপ লাগছে, আমি কোনো কিছু ফিল করিনি, আমার কাছে কোনো খারাপ লাগে নাই। আমি মানে একটা আমার বোন মারা গেছে, আমি যে কান্না করব, আমার মধ্যে সেই অনুভূতি আসতেছিল না। জানাজাও দিতে পারি নাই, কারণ হচ্ছে অ্যাম্বুলেন্স শুধু লাশ নিয়ে যাবে, আসার সময় অ্যাম্বুলেন্সে করে কোনো লোক আনতে পারবে না, কারণ আনলে মানুষ মারবে, মনে করবে আন্দোলনকারী। আমার বোনটারে আমি জানাজা পর্যন্ত দিতে পারলাম না। আর 5 তারিখে তো আমরা গণভবনে গেছি, গণভবনে ঢুকার পরে বেরোয় আসছি, ছোট্ট একটা ছেলে, এতটুকু হবে, মানে টোকাই হবে, বা ওইদিকে ওই যে এই কী বলে বিহারি ক্যাম্পের ছেলেবেলে আর কি। তো দৌড়ায় পিছন পিছন আসছে, আইসা আমার একটা পেঁপে দিস। তো ভাই সবাই তো কিছু না কিছু পাইছে, আপনি কিছু পান নাই, আপনি পেঁপেটা নিয়ে যান। ও পেঁপে নিয়ে আর বাসায় যাইব না, ও পেঁপে আমার দিস। তুমি পেঁপে নাও, কর না আমার আরো ভিতরে কাজ আছে। ও আমার পেঁপে দিয়ে ও আবার ভিতরে ওর কাজ করতে গেছে। তো আপা যেটা বললো যে মানুষের যে মানে মানে উৎসাহ, আমি দেখছি এরকম একটা ছোট মেয়ে বাচ্চা নিয়ে আসছে, মা এবং বাবা ভিতর থেকে একটা বাচ্চাদের চেয়ার নিয়ে আসছে, আইনা যে রাস্তায় মেন রাস্তার উপরে তারে বসাইছে, বসায় ছবি তুলতেছে, সবাই ছবি তুলতেছে, খুশি। এই সম্পদ, এগুলো তো আমাদেরই সম্পদ, তাই না? মানুষ তার সম্পদের রিক্লেম করবে না। ওই পেঁপেটা আইনে আমি অনেকদিন ফ্রিজে রাখছিলাম, ভাবছিলাম যে এটা দিয়ে হচ্ছে মানে ভিনেগারে ভিজায় রাখবো, অনেকদিন মানুষ আসলে দেখাবো। পরে একদিন বাসায় তরকারি বাজার নাই, বউ রান্না করে ফেলাইছে, শেষ খেয়ে ফেলছে আর কি। তা আমাদেরই তো। আচ্ছা, আমি আর কথা বাড়াবো না, এটা তো হচ্ছে জুলাইয়ের স্মৃতিচারণ হইল। আর আজকে যেহেতু আমাদের এই সেশনটা ছিল জুলাইয়ে নারীদের যে অংশগ্রহণ, এটা নিয়ে আমি কিছু সিরিয়াস কথা বলতে চাই, এবং এটা আসলেই খুব সিরিয়াস আলাপ। এটা ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার আলাপ। দেখেন, জুলাইতে যখন পতন ঘটল ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট ব্যবস্থার কিন্তু পতন ঘটে নাই, শুধু সরকারের যারা দখল করেছিল তাদের একটা পতন ঘটছে। কারণ এখন যারা আসছে তারা কি আচরণ করতেছে মানুষের সাথে, এগুলো আমরা দেখতেছি, একই আচরণ। এই বালুর ট্রাক ইজ কাম ব্যাক ফর ফিলিং দ্য গ্যাপ। ইতিহাসের কোনো গ্যাপ তারা মানে খালি রাখবে না আর কি। এখানে যেখানে ট্রাক ঢোকানো দরকার সেখানে ট্রাক ঢোকাবে, যেখানে মানে চাপাটি সামুরাই ছিল আগে, হেলমেট ছিল, এগুলো হয়তো আসবে, অপেক্ষা করতেছে হয়তো কোনো কোনো কাউন্টারে। তো
একটা ক্ষমতা, ফেসিস্ট ক্ষমতা, এটা শূন্য হয়ে গেছে, এই শূন্যস্থান পূরণের একটা ব্যাপার আছে। আরেকটা ক্ষমতার ধরন কিন্তু আপা বলছে, আপার আলাপে, আপার নামটা আমি জেসমিন আপা, জেসমিন আপা, যে ক্ষমতার ধরন চরিত্রের দিক দিয়ে, গুণগত দিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন, সেই ক্ষমতার ধরনটা হচ্ছে গঠনকারী ক্ষমতা। সেই ক্ষমতাটা তৈরি হচ্ছিল রাস্তায়। এটা নতুন ক্ষমতা, শিশু ক্ষমতা, এটার কোনো আকার প্রকার তখনও ওই বাচ্চা একটা হইলে যেরকম তারা কোলে নিলে পড়ে যায়, ঘাস যায় না, হ্যাঁ, তারে নার্সিং করে বড় করতে হয়। মানুষ ট্রাফিক পুলিশ পালা গেছে, মানুষ ট্রাফিকের দায়িত্ব নিয়েছে, মানে কি? মানে হচ্ছে সে এটা করবে, এটার দায়িত্ব সে নিচ্ছে। এই দায়িত্ব নেয়ার ঘোষণা কিন্তু জুলাইয়ের 3 তারিখে মাহফুজ দিছে যে অধিকারের রাজনীতি শেষ, এখন সময় দায়িত্বের রাজনীতির। দায়িত্বের রাজনীতি মানে কি? অধিকার হচ্ছে আমি চাবো যে আমাকে এটা দেন শেখ হাসিনা জনাব তারেক রহমান, এটা আমাকে দেন, আমি চাই মানে আমি হচ্ছে অধীন, মানে আমি আপনার কাছ থেকে চাই, আপনি আমার কর্তা, আপনি আমাকে দিলে আমি পাবো, আমি খেয়ে বাঁচবো। আর আমি দায়িত্ব নিচ্ছি মানে আমি হচ্ছে এটার কর্তা। এই যে মানুষের কর্তা সত্তার রাজনীতির যে ঘোষণা, এবং এই ঘোষণাটাই কিন্তু রাষ্ট্র গঠনের ঘোষণা। এখন অনেকে বলতেছে যে না, এই ধরনের কোনো আলাপ নাই, সংবিধানের কোনো আলাপ দিয়া কোনো উজ্জ্বলাই হয় নাই, রাষ্ট্র গঠনের আলাপ আপনারা কোত্থেকে আনছেন? তো এরা হচ্ছে মানে কি বলবো, এরা হচ্ছে মানে এদের ব্যাপারে আলাপ না করাই ভালো। আবার লামিয়ে রাগ টাগ করতে পারে। তো এই যে গঠিত ক্ষমতা বা পুরাণ ক্ষমতা, কলোনিয়াল রাষ্ট্রের যে ক্ষমতা, এই ক্ষমতার দখলের যে সেটেলমেন্টটা চলছিল, ওইখান থেকে প্রথমে কিন্তু নারীদের বাদ দেওয়া হয়েছে। এই যে গণভবনে বা এখানে সেখানে যাওয়া হচ্ছিল বিভিন্ন পার্টির সাথে নেগোসিয়েশনে, ওইখানে কিন্তু মেয়েদের নেওয়া হয় নাই। এইটা নিয়ে নারীদের ক্ষোভ আছে, এবং ক্ষোভটা ন্যায্য, কারণ ওই ক্ষমতাতেও তো নারীর স্টেক আছে। কিন্তু যে আলাপটা হয় না সেটা হচ্ছে যে গঠনকারী ক্ষমতাটা হচ্ছিল রাস্তায় রাস্তায়, ট্রাফিকের দায়িত্ব নেওয়া, এলাকার সিকিউরিটির দায়িত্ব নেওয়া, এটা একটা শিশু গঠনকারী ক্ষমতা তৈরি হচ্ছিল। এইটা হচ্ছে আসল কাজ ছিল। এইখান থেকে নারীদেরকে বাদ দেওয়া হয়েছে কখন? যখন ট্রাফিকের দায়িত্ব তারা মানে নিতে গেছে, একদল ঘোষণা দিল যে আমরা মেয়েদেরকে অনুৎসাহিত করতেছি, এটা মেয়েদের কাজ না। এই ফতোয়াটা কিন্তু আসলো খুব বেশি দিন, একটা 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 প্রতিক্রিয়া আকারে এই ঘোষণাটা আসলো। কিন্তু যখন নারীরা, মায়েরা রাস্তায় যুদ্ধ করতেছিল, তখন কিন্তু কোনো ফতোয়া আসে নাই যে রাস্তায় নারীদের নামা না জায়েজ। তখন আমরা সবাই মিলে যুদ্ধ করছি, কিন্তু যখন আমরা রাষ্ট্র গঠনের কাজে হাত দিলাম, তখন এখান থেকে নারীদেরকে উচ্ছেদ করতে হবে, কারণ ভালো মেয়েরা রাস্তায় ট্রাফিকিং করে না। এই আলাপটাও জরুরি। আমি বলবো আমাদের মায়েদের, বোনেদের, সহযোদ্ধাদের, আপনারা এটা খেয়াল করেন। রাষ্ট্রের ফেসিস্ট ক্ষমতার পতন মানেই হচ্ছে নতুন একটা রাষ্ট্র ক্ষমতার তৈরি না। যে ক্ষমতা পতিত হয়েছে ওই ক্ষমতা অবশ্যই আপনাকে গ্রেফতার করতে হবে, কারণ একটা দৈত্যের অধীনে একটা শিশু সন্তান বেড়ে উঠতে পারবে না। ওইটাকে আপনি দখলে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার গঠনকারী ক্ষমতা যথেষ্ট পরিমাণে আকার প্রকার না পাবে। এইটা আমাদের করতে হবে ভবিষ্যতে। এই যে রাস্তার যে নিয়ন্ত্রণটা, এটা ওকে নিতে দিতে হবে। এটা কি স্ট্রাকচারে সে করবে, ওটা ওর সাথে আলাপ করতে হবে। ও বলবে আমি এটা এইভাবে করব, তখন একটা জাতীয় অথবা গ্লোবাল একটা ফরমেশন হবে যে ঠিক আছে ট্রাফিক এইভাবে করো। পুলিশ পালায় গেছে, ঠিক আছে তুমি পুলিশিংয়ের কাজটা এইভাবে করো। এটা না করে আমরা কি করছি, দ্রুত যেহেতু আমরা ফেসিস্ট রাষ্ট্র ক্ষমতাটা দখল করছি, আমরা সেই মানে রেডিমেড যে ওই গাড়িটা যেভাবে চলতো, ওইটারে আমার পক্ষে কাজে লাগানোর জন্য দ্রুত ওই পুলিশকে আমি আবার রিঅ্যাক্টিভ করলাম, যেই পুলিশ ভ্যানে উঠায়া জীবিত, মৃত, অর্ধমৃত মানুষদের পোড়ায় দিছে। এটা ক্ষমতা বুঝতে না পারার কারণে। সো আমি এতটুকুই বলবো এখন, পরে হয়তো আবার যদি বিকেলের দিকে বলার সুযোগ পাই বলবো। সবাইকে ধন্যবাদ।